সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে ফৌজিয়া আজিজ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এমসি কলেজ, সিলেট। বৈশ্বিক মহামারী করোনাকালীন পরিস্থিতিতে আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা অবশ্যই এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই স্বাস্থ্য সচেতন থাকবে। আমি প্রথমেই কোর্স পরিচিতি তুলে ধরছি। বিষয় অর্থনীতি, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 412203, কোর্সের নাম সামষ্টিক অর্থনীতি, লেকচার নম্বর 10, লেকচারের শিরোনাম ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফিলিপস কার্ভ। আমরা প্রথমে জেনে নিব আজকের আলোচনার বিষয়বস্তু কি। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির কারণ এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি এবং আর্থিক নীতির কার্যকারিতা, স্ট্যাগফ্লেশনের ধারণা এবং ফিলিপ রেখা। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন বলতে কি বোঝায় অর্থনীতিতে? কোনো দেশে বা অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতি অর্থনীতির এমন একটি পরিবেশ যখন পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর বছরের পর বছর ধরে বৃদ্ধি পেতে থাকে। অপরদিকে মুদ্রাস্ফীতির অর্থনীতিতে সময়ের ব্যবধানে ক্রমাগত দাম স্তর যদি হ্রাস পায় তাহলে তাকে বলে মুদ্রা সংকোচন। এখন অর্থনীতিতে কিভাবে বোঝা যাবে যে মুদ্রাস্ফীতি রয়েছে অর্থনীতিতে? বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম স্তর ক্রমাগত বাড়তে থাকবে। দ্বিতীয়ত, অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। বিনিময়ের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের গুরুত্ব হ্রাস পায়। সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হয়, যোগানের চেয়ে চাহিদা অধিক হারে বাড়তে থাকে। সহনীয় মুদ্রাস্ফীতির আওতায় মুনাফার প্রত্যাশা বাড়ে, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন বাড়তে থাকে। সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতির আওতায় অর্থনীতিতে বেকারত্ব কমে এবং প্রবৃদ্ধির হার বাড়ে যদি মুদ্রাস্ফীতিটা সহনীয় থাকে। উচ্চ হারের মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কিন্তু অর্থনীতিতে অস্থিতিশীলতা আনয়ন করে। বিনিয়োগের ক্ষেত্রে অবিশ্বাস এবং অনিশ্চয়তা দেখা দেয়, অর্থাৎ জনজীবন অনেকটাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যদি উচ্চ মুদ্রাস্ফীতি থাকে অর্থনীতিতে। এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি থাকলে আমরা বলতে পারি যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। মুদ্রাস্ফীতির প্রকারভেদ। মুদ্রাস্ফীতির কারণগুলোকে দাম স্তর বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতির কারণগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা প্রথমে দেখব যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি। চাহিদা সৃষ্টির কারণে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে কিন্তু এক বা একাধিক কারণে চাহিদা বৃদ্ধি পেতে পারে। সামগ্রিক চাহিদা কি কি কারণে হতে পারে? যেমন সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, অর্থ সরবরাহ বৃদ্ধি পেলে, কর হার হ্রাস বা রেমিটেন্স বৃদ্ধি ইত্যাদি কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পেতে পারে, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই অবস্থায় কি হয়? এডি রেখা ডানে স্থান পরিবর্তন করে দাম স্তর বৃদ্ধি পায় এবং সামগ্রিক চাহিদা ক্রমাগত বাড়তে থাকলে এডি রেখা ডান দিকে স্থান পরিবর্তন করতে থাকলে দাম স্তর আরো বাড়তে থাকে। দাম স্তর বৃদ্ধির এরূপ প্রবণতাকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। তোমরা চিত্রটি লক্ষ্য করো, চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। চিত্রে লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে এবং ভূমি অক্ষে ওয়াই উৎপাদন নির্দেশ করা হয়েছে, সামগ্রিক চাহিদা এবং সামরিক যোগান। এখন সামগ্রিক চাহিদা কোনো কারণে প্রথমে আমরা সামগ্রিক ভারসাম্যটি পাই E0 বিন্দুতে। এডি
রেখা যেখানে এস এবং এডি রেখা পরস্পরকে ছেদ করেছে। এবং সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে এডি রেখাটি ডান দিকে ক্রমাগত স্থান পরিবর্তন করতে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে দাম স্তর বৃদ্ধি পেতে থাকবে P0 থেকে P1, P2, তারপরে P3। দাম স্তরে এরূপ যে বৃদ্ধি পাচ্ছে এটিকেই কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এখানে দেখো চিত্রটি লক্ষ্য করো যে AD2 পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু দাম স্তর বৃদ্ধি পেয়েছে কিন্তু আর যোগান বৃদ্ধি পায়নি। তার কারণ কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর কারণ কি। অর্থাৎ এখানে পূর্ণনিয়োগ অবস্থায় চলে গিয়েছে অর্থনীতি। অর্থাৎ পূর্ণনিয়োগ স্তরের আগে পর্যন্ত সামগ্রিক যোগান বৃদ্ধি করা গিয়েছে সম্পদ, অব্যবহৃত যে সম্পদগুলি রয়েছে সেগুলো ব্যবহারের মাধ্যমে। কিন্তু তারপরে একটা পর্যায়ে গিয়ে তো অর্থনীতিতে সামগ্রিক যোগানের অবশ্যই একটি সীমাবদ্ধতা থাকবে, কারণ উৎপাদন বৃদ্ধি পেতে থাকবে। এটি কিন্তু অর্থনীতিতে হয় না, কারণ একসময় পূর্ণনিয়োগ যদি অবস্থায় চলে আসে অর্থনীতি, সেক্ষেত্রে আর উৎপাদন বৃদ্ধি পাবে না। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে Y2 উৎপাদন স্তরে সামরিক যোগান রেখাটি লম্ব অক্ষে সমান্তরালভাবে উঠে গেছে এবং এখানে P2 থেকে দাম যদি P3 তে বৃদ্ধিও পায়, সেক্ষেত্রে সামগ্রিক যোগান আর বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, আমরা তাহলে এইভাবে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তারপরই হলো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে যে সৃষ্ট মুদ্রাস্ফীতিকেই খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ উৎপাদন খরচ কেন বৃদ্ধি পায়? উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এক বা একাধিক কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেতে পারে অর্থনীতিতে। উৎপাদন খরচ বাড়লে কি হয়? উৎপাদন কমে যায়। খুব স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বৃদ্ধি পেলে তখন উৎপাদনকারীরা উৎপাদনে আ নিরুৎসাহিত হয়ে থাকে। বাজারে পণ্য সামগ্রীর যোগানও সেক্ষেত্রে কমে যায়। যোগান কমলে চাহিদা প্রদত্ত অবস্থায় কি হবে? দাম স্তর বৃদ্ধি পাবে। এজন্য ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আবার কিন্তু একইভাবে যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতিও বলা হয়ে থাকে। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার যে কারণগুলো রয়েছে: উপকরণের দাম বৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি, এই সবই উপকরণ খরচ বৃদ্ধির জন্য দায়ী বা এই উপাদানগুলো প্রভাবিত করে খরচকে। এবং এর ফলে কি হয়? এস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে এবং উৎপাদন কমে যায়, দাম স্তর বৃদ্ধি পেয়ে যায়। উৎপাদন কমলে আবার দাম স্তর বাড়বে। খরচ ক্রমাগত বাড়তে থাকলে এস রেখা ক্রমাগত বামে স্থান পরিবর্তন করতে থাকবে। দাম স্তরও ক্রমাগত বাড়তে থাকবে। এই ধরনের প্রবণতাকে খরচ বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধির এর প্রবণতাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। তোমরা চিত্রটি লক্ষ্য করো। চিত্রে প্রথমে S0 এবং AD0 রেখা কোথায় ভারসাম্যে আসে? E0 বিন্দুতে। এখানে ভারসাম্য দাম স্তর নির্ধারিত হচ্ছে P0 এবং ভারসাম্য আয় স্তর নির্ধারিত হচ্ছে বা উৎপাদন স্তর নির্ধারিত হচ্ছে Y1 Y0 তে। তাহলে এরপরেই যদি খরচ বৃদ্ধির কারণে S0 রেখা কি হবে? বামে স্থান পরিবর্তন করবে। ফলে AS1 হলো, তারপরে AS2 হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। P0 থেকে P1 হলো এবং ভারসাম্য হলো E1, যেখানে আমরা নিয়োগ বা উৎপাদন পাচ্ছি Y1। তারপরই যদি আরো বৃদ্ধি পায় খরচ, মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে সামগ্রিক যোগান রেখা বামে আবার শিফট করবে। S2 হলো, এখানে আমাদের দাম পেয়ে যাচ্ছে P2 এবং উৎপাদন Y2, যেখানে দাম আরো বৃদ্ধি পেল এবং উৎপাদনও কমে গেল। এভাবে আমরা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করতে পারি চিত্রের সাহায্যে। এখন আমরা একটু দেখে নেই যে মুদ্রাস্ফীতির কারণ এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কি। মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি আমরা একটু ডিটেইলে আলোচনা করি।
আমরা দুটো বলেছি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ। আমরা একটু আলাদাভাবে পড়বো। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি? প্রথমত আয় বৃদ্ধি বলা যায়, কারণ চাহিদা যদি আয় বৃদ্ধি পায় জনগণের, তাহলে কি হবে? জনগণের সামগ্রিক চাহিদা অবশ্যই বৃদ্ধি পাবে, জনগণ বেশি পরিমাণে পণ্যের চাহিদা বাড়বে, ভোগ্যপণ্য এবং সেবার চাহিদা বাড়বে, ফলে দাম স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। সরকারি ব্যয় বৃদ্ধি হলেও কিন্তু একই বিষয় থাকবে। সরকার বিভিন্ন খাতে অনেক সময় ব্যয় করে থাকে, রাস্তাঘাট নির্মাণ হতে পারে, হাসপাতাল তৈরি, সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজ তৈরি, এইসব কারণেও সরকারি ব্যয় বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কি হবে? সরকারি ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদন কিন্তু আবার বাড়ে না সেক্ষেত্রে। এই অবস্থায় সামগ্রিক চাহিদা যোগানের চেয়ে বেশি হয়ে যায়, ফলে দাম স্তর বৃদ্ধি পায়। আর সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার অর্থই যে কিন্তু টাকা মানুষের কাছে চলে যাবে, কারণ শ্রমিক নিয়োগ দিতে হবে, এখানে সবকিছু করে যখনই অর্থের প্রবাহ বেশি হবে অর্থনীতিতে, জনগণের হাতে টাকা বেশি চলে যাবে, তখনই কিন্তু সামগ্রিক চাহিদার উপর প্রভাব পড়ে, অর্থাৎ সামরিক চাহিদা তখন বৃদ্ধি পায়। সামরিক চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তরের উপর আবার সেটি প্রভাব ফেলে, ফলে দাম স্তর বৃদ্ধি পায়। এরপরে রয়েছে কর হার হ্রাস। কর হার হ্রাসের ক্ষেত্রে একই বিষয়, যে ব্যয়যোগ্য আয়টা বৃদ্ধি পেয়ে যায়। সরকার যদি কর হ্রাস করে দেয়, বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা সেক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং এর ফলে দাম স্তর ও সেবার চাহিদা বাড়বে, এবং দাম স্তর বাড়লেই আবার মুদ্রাস্ফীতি দেখা দিবে অর্থনীতিতে। অর্থের যোগান বৃদ্ধি। সরকার অর্থের যোগান বাড়ালে বাজারে অর্থের যোগান বৃদ্ধি পায়, ফলে দাম স্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। সম্প্রসারণমূলক ঋণ নীতি। বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সম্প্রসারণমূলক ঋণ নীতি গ্রহণ করে, যেমন ঋণ যদি বেশি পরিমাণে দেয়, তখন অর্থনীতিতে কি হবে? অর্থের যোগান বেড়ে যাবে, ফলে চাহিদা বাড়বে, সামরিক চাহিদা বাড়বে, দাম স্তর বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতি দেখা দেবে সম্প্রসারণমূলক ঋণ নীতির ক্ষেত্রে। এরপরে রয়েছে বৈদেশিক ঋণ অনুদান সাহায্য বৃদ্ধি। যদি বৈদেশিক ঋণ অনুদান সাহায্য বৃদ্ধি পায়, তাহলেও কিন্তু একইভাবে অর্থ চলে আসবে দেশে বা অর্থনীতিতে, এবং অর্থ যদি জনগণের কাছে বেশি চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সামরিক চাহিদা বৃদ্ধি পাবে, এবং সামরিক চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তরের উপর প্রভাব পড়বে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেবে। এই যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এই কারণগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কারণেই প্রভাবিত হয়। ব্যবসায়ের মুনাফা বৃদ্ধির সম্ভাবনা যদি থাকে, দাম স্তর যদি আরো বৃদ্ধির সম্ভাবনা থাকে, তাহলেও কিন্তু মুদ্রাস্ফীতি হতে পারে। কারণ দাম স্তর যদি জনগণ মনে করে যে দাম স্তর আরো বাড়বে সামনে, তখন বর্তমানে জনগণ বেশি পরিমাণে ভোগ্য পণ্য ক্রয় করতে চায়, ক্রয় করে রেখে দিতে চায়, সেক্ষেত্রেও দাম স্তরের উপর প্রভাব পড়ে। যদি রেমিটেন্স বৃদ্ধি পায় বা ভোগ প্রবণতা বৃদ্ধি পায়, বৈদেশিক বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি, এসব কারণেও অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এখন আমরা দেখি যে মুদ্রাস্ফীতির কারণে অর্থবস্তুর প্রভাবের মধ্যে আমরা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি? খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলোর মধ্যে প্রথমেই আমরা বলতে পারি উপকরণের দাম বৃদ্ধি। উৎপাদন কার্যে ব্যবহৃত বিভিন্ন উপকরণ কাঁচামালের দাম যদি বাড়ে, তাহলে কি হবে? উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যায়, এবং উৎপাদন খরচ বৃদ্ধি পেলে যোগান কমে যায়, দাম স্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যদি দেখা যায় দেশে, তাহলে কি হবে? যেমন বন্যা, খরা সহ বিভিন্ন কারণে কি হবে? উৎপাদন হ্রাস পাবে। যদি বন্যাও হয়, তাহলে উৎপাদন হ্রাস পেয়ে যাবে। তাহলে বাজারে উৎপাদন হ্রাস পাওয়ার অর্থই যোগান কমে যাবে, যোগান কমলে দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি দেখা দিবে। অবকাঠামোগত দুর্বলতা। অর্থনীতিতে অবকাঠামোগত দুর্বলতা থাকলে, যেমন পরিবহন, যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ ব্যবস্থা যদি দুর্বল হয়, তাহলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়, দুর্বল হয়ে পড়ে। এর ফলে পণ্য সামগ্রী ও সেবার যোগান কমে যায়, দাম স্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাছাড়া পণ্য সামগ্রীর পরিবহন ও বিতরণ ব্যবস্থাও যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দামের স্তর বৃদ্ধি পায়।
সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পেলে ঋণের দাম বাড়ে, সুদের হার বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বাড়ে। জনগণ যখন ঋণ নেয় তখন যদি সুদের হার বেশি থাকে তাহলে উৎপাদন খরচ আবার বেড়ে যায়, ঋণ নিয়ে যদি বিনিয়োগ করে কোথাও। সেক্ষেত্রে কি হবে, উৎপাদন কমে, যোগান কমে, দামের স্তর বাড়ে। এর ফলে বাজারে দামের স্তর বাড়তে থাকে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। কৃত্রিম সংকট। অর্থনীতিতে অনেক সময় দেখা যায় যে অসাধু যে ব্যবসায়ীরা থাকে তারা অবৈধভাবে পণ্য সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। এর ফলেও কিন্তু বাজারে যোগানের ঘাটতি দেখা দিবে, যোগানের ঘাটতি দেখালে দিলে দামের স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। এবং লাস্টলি বলা যায় আমদানি হ্রাস। আমদানি হ্রাস পেলেও, আমদানি নির্ভর যদি অর্থনীতি থাকে খুব বেশি, তাহলে আমদানি হ্রাস পেলে কি হবে, পণ্যের যোগান কমে যাবে, যোগান কমে গেলে আবার দেখা যাবে যে দামের স্তর বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই কারণগুলো ছাড়াও সামাজিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা যদি থাকে, বা চোরাচালান, উপকরণের উপর ভর্তুকি প্রত্যাহার, ভর্তুকি দিলে উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু ভর্তুকি যদি প্রত্যাহার করে নেয় তাহলে উৎপাদন কি হবে, কমে যাবে। অতি রপ্তানি প্রভৃতি কারণেও অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এখন আমরা একটু প্রভাব নিয়ে আলোচনা করি যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কি। অর্থনীতির বিভিন্ন খাতকে মুদ্রাস্ফীতি নানাভাবে কিন্তু প্রভাবিত করে থাকে। অর্থনীতির বিভিন্ন খাতে ও ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, বিশেষ করে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তবে মুদ্রাস্ফীতির আবার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব দুই কিন্তু রয়েছে। নেতিবাচক এবং ইতিবাচক কিছু প্রভাব, কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রয়েছে। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে ক্রেতা ও ভোক্তার উপর প্রভাব। ক্রেতা ও ভোক্তার উপর কিভাবে প্রভাব হতে পারে? ক্রেতা এবং ভোক্তার উপর মুদ্রাস্ফীতির ফলে কি হয়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। অর্থের ক্রয় ক্ষমতায় ক্রেতার প্রকৃত আয় কিন্তু কমে যায়। একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণ পণ্য ও সেবা ক্রয় করতে পারে তখন। কাজেই মুদ্রাস্ফীতি ক্রেতা ও ভোক্তার কল্যাণকে হ্রাস করে অবশ্যই। এরপরে বিক্রেতার উপর প্রভাব কি হয়? মুদ্রাস্ফীতির ফলে বিক্রেতা কিন্তু ব্যবসায়ে লাভ করতে পারে, কারণ দাম বৃদ্ধি পেলে তো বিক্রেতার জন্য সুবিধা, পণ্য সামগ্রী বেশি দামে বিক্রি করতে পারছে সে। কারণ দামের স্তর বাড়লে ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য ও সেবা বিক্রি করে মুনাফা বাড়াতে পারে। সেই কারণে বিক্রেতাদের কিন্তু ইতিবাচক প্রভাব পড়ে বিক্রেতাদের উপর। স্থির আয়ের মানুষের উপর প্রভাব। স্থির আয়ের মানুষের উপর অবশ্যই একটি নেগেটিভ প্রভাব পড়ে, কারণ মুদ্রাস্ফীতির নির্দিষ্ট বেতনভোগী যারা স্থির আয়ের মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হয়, বেশি দামে পণ্য সামগ্রী কিনতে হচ্ছে তাদের। সেই কারণে তাদের উপর একটি ঋণাত্মক প্রভাব পড়ে। ঋণদাতা ও ঋণ গ্রহীতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ফেরত পাওয়া আসল দিয়ে পূর্বের সমান পণ্য ও সেবা ক্রয় করা যায় না। আর অপরদিকে ঋণ গ্রহীতা মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়। উদ্যোক্তা বিনিয়োগকারীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা কিন্তু লাভবান হয় বলা যায়, কারণ শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ স্থির থাকে যদি, তাহলে দামের স্তর বৃদ্ধি পেলে তো মুনাফা তাদের বেশি হবে, সেক্ষেত্রে তারা লাভবান হয়। করদাতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে করদাতা কিন্তু লাভবান হয়, কারণ দামের স্তর বৃদ্ধির ফলে করদাতা নিজেকে পূর্বের চেয়ে কম ক্ষতিগ্রস্ত বলে মনে করতে পারে। কৃষক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় ধনী কৃষকেরা লাভবান হয়, কারণ জমিতে উৎপাদিত ফসল অধিক দামে তারা বিক্রয় করতে পারে। কিন্তু ভূমিহীন দিনমজুর এবং ক্ষুদ্র কৃষকরা যে রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদেরকে স্বল্প আয়ে খাদ্য সামগ্রী ক্রয় করতে হয়, সে কারণে তাদের সমস্যা দেখা দেয়। কৃষক শ্রেণীর উপর প্রভাব হয়ে গেল। তারপরে আমাদের আসি শ্রমিক শ্রেণীর উপর। একইভাবে শ্রমিক শ্রেণীর উপরও মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, কারণ নির্দিষ্ট স্বল্প মজুরিতে তাদেরকে কি হয়, প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক দামে ক্রয় করতে হয়। আর উৎপাদনের উপর স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি কিন্তু উৎপাদনের উপর অনুকূল প্রভাব পড়ে, কারণ মুনাফার প্রত্যাশায় উৎপাদনকারী উৎপাদনের বাড়ানোর চেষ্টা করে, কিন্তু মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয় তাহলে ভবিষ্যতে দামের স্তর কমে যেতে পারে, উৎপাদনকারীরা এটি ভাবতে পারে, সে কারণে আবার উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়, সেক্ষেত্রে উৎপাদন কমে যায়।
এবং বিনিয়োগের উপর প্রভাব, বিনিয়োগের উপর মুদ্রাস্ফীতির প্রবণতা মুনাফার প্রত্যাশা বাড়ায়। এর ফলে বিনিয়োগ ঝুঁকি হ্রাস পায় এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। তবে যেটি বলা হয়েছে যে অতি উচ্চ হারে মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীদের আবার অনিশ্চয়তা তৈরি করে, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি কাজ করে, ফলে তারা বিনিয়োগে উৎসাহী হয় না অনেক সময়। সামাজিক প্রভাব হিসেবে তো অবশ্যই একটি নেগেটিভ প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে সমাজে মানুষের মধ্যে আয় বৈষম্য দ্রুত বৃদ্ধি পায়, ধনী গরিবের ব্যবধান বাড়তে থাকে। এর ফলে সামাজিক অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা দেয়। কালোবাজারি, দুর্নীতি, অবৈধ আয় বাড়ানো এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ নেগেটিভ প্রভাব পড়ে সামাজিকভাবে। প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি অর্থনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি করে এবং এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়। অর্থনীতিতে এ ধরনের পরিস্থিতি কিন্তু কখনই কাম্য হতে পারে না, খুব স্বাভাবিকভাবেই। আর তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমরা এবারে দেখি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। রাজস্ব নীতি এবং আর্থিক নীতি কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি। সরকারের আয় এবং ব্যয়ের নীতিকেই রাজস্ব নীতি বলে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করতে পারে। ফলে অর্থনীতিতে কি হবে, আয় প্রবাহ ও সামাজিক চাহিদা হ্রাস পাবে এবং দাম স্তরও হ্রাস পাবে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে সংকোচনমূলক রাজস্ব নীতি, সরকারের ব্যয় হ্রাস এবং প্রত্যক্ষ কর হার বৃদ্ধি, এই দুটি নীতি প্রয়োগ করতে পারে সরকার। কিভাবে? সরকার যদি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময়ে সরকারের ব্যয়ের পরিমাণ হ্রাস করতে পারে, বিশেষ করে অনুৎপাদনশীল খাতে, এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ কমে যায়। আর আয় কমলে কি হবে, সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, ফলে দাম স্তর কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আবার অর্থাৎ সরকারি ব্যয় কমলে কি হয়, এডি রেখা বামে স্থান পরিবর্তন করে এবং এর ফলে দাম স্তর হ্রাস পায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আর প্রত্যক্ষ কর হার বৃদ্ধির ক্ষেত্রে কি হয়, প্রত্যক্ষ কর হার বৃদ্ধির ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধির সময়ে সরকার প্রত্যক্ষ কর বৃদ্ধি করতে পারে। ফলে কর হার বৃদ্ধি পেলে ব্যয়যোগ্য আয় কি হবে, কমে যাবে। অবশ্যই জনগণের কাছে যদি ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেয়, জনগণের কাছে অর্থ কমে যাবে। অর্থ যদি হ্রাস পায়, তাহলে অর্থ কমে গেলে কি হবে, ব্যয়যোগ্য আয় কমে যাবে। এর ফলে বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা কমে এবং সামগ্রিক চাহিদা যদি কমে, তাহলে দাম স্তরও হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। তাহলে কর হার বৃদ্ধি পেলে এডি রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে এবং দাম স্তর হ্রাস পায়। দাম স্তর হ্রাস পেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ এডি রেখা বামে স্থান পরিবর্তন করে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করতে পারি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে রাজস্ব নীতির কার্যকারিতা। এখানে AD0 এবং AS0 রেখার সমতাস্থলে AD0 এবং AS0 রেখার E0 বিন্দুতে ভারসাম্য লাভ করে প্রথমত অর্থনীতি। এখানে দেখা যাচ্ছে যে ভারসাম্য উৎপাদন স্তর বা আয় স্তর হলো Q0 এবং দাম স্তর আমরা পাচ্ছি P0। এখন এখানে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। এখন রাজস্ব নীতি যদি প্রয়োগ করা হয়, তাহলে কি হবে, সরকার ব্যয় হ্রাস করবে এবং কর হার বৃদ্ধি করবে। ফলে সামগ্রিক চাহিদা কমে যাবে। সামগ্রিক চাহিদা কমে যাওয়ার অর্থ যে সামগ্রিক চাহিদা রেখাটি বাম দিকে স্থান পরিবর্তন করবে। ফলে অর্থনীতি E1 বিন্দুতে ভারসাম্য লাভ করলো। উৎপাদন ও আয় স্তর Q0 থেকে Q1 এ যদি চলে আসে, তাহলে দাম স্তরও কি হবে, P0 থেকে P1 এ কমে যাবে। ফলে দাম স্তর কমলে মুদ্রাস্ফীতি প্রবণতা নিয়ন্ত্রণে থাকে। এভাবে রাজস্ব নীতি প্রয়োগের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে সরকার। এরপরে আমরা দেখব খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি কিভাবে কাজ করে।
খরচ বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির মধ্যে উল্লেখযোগ্য হলো কি নীতি প্রয়োগ করতে পারে? ভর্তুকি বৃদ্ধি করতে পারে উৎপাদনের ক্ষেত্রে, পরোক্ষ কর হার হ্রাস করতে পারে এবং সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণ। ভর্তুকি বৃদ্ধি হলে কি হয়? বৃদ্ধি করলে খরচ বৃদ্ধি মূল্যস্ফীতি দেখা দিলে, উৎপাদন হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার উৎপাদন ক্ষেত্রে উপকরণের উপর ভর্তুকি প্রদান করতে পারে। এর ফলে কি হবে? উপকরণের দাম কমবে, উৎপাদনের খরচ কমে। উৎপাদন খরচ কমে গেলে তখন উৎপাদনকারীরা বিনিয়োগে উৎসাহিত হয়, উৎপাদন বাড়ে এবং সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। আর এর ফলে সামগ্রিক যোগান বাড়লে দামের স্তর কমে এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি হয়? নিয়ন্ত্রণে থাকে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করা যায় বিষয়টি। যে পরোক্ষ কর হার হ্রাসটা আমরা দেখে নিই। পরোক্ষ কর হার হ্রাসের ক্ষেত্রে কি হয়? খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পরোক্ষ কর হার অর্থাৎ ভ্যাট বা আবগারি কর, উপকরণের উপর কর, বিক্রয় কর এগুলো কমাতে পারে। এর ফলে উপকরণের দাম কমে। ভ্যাট, আবগারি কর এগুলো কিন্তু কমালে উপকরণের দাম কমে যাচ্ছে। তাহলে উপকরণের উপর কর হ্রাস করলে কিংবা আমদানিকৃত উপকরণের উপর শুল্ক কর কমানো হলে উৎপাদন ব্যয় কমে যাবে। আর উৎপাদন ব্যয় কমলেই উৎপাদনটা বৃদ্ধি পাবে, সামগ্রিক যোগান বাড়বে এবং দামের স্তর হ্রাস পায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আবার সরকার অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করতে পারে। মুদ্রাস্ফীতির সময়ে সরকার দেশের অভ্যন্তরে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এর ফলেও কিন্তু অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ হ্রাস পাবে এবং সামগ্রিক চাহিদা হ্রাস পায়, দামের স্তর কমে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করতে পারি। একইভাবে যে S0 রেখা এবং AD0 রেখা, প্রথমে E0 বিন্দুতে ভারসাম্য লাভ করছে, P0 Y0 হচ্ছে, P0 দামের স্তর এবং Y0 হলো উৎপাদনের পরিমাণ। এখন যদি আমাদের প্রয়োজন হয়, সামগ্রিক যোগান বৃদ্ধি করার প্রয়োজন হয়, অর্থাৎ খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে রাজস্ব নীতিগুলো রয়েছে, পরোক্ষ কর হার হ্রাস, ভর্তুকি বৃদ্ধি, অভ্যন্তরীণ ঋণ এগুলো যদি প্রয়োগ করে সরকার, তাহলে দেখা যাচ্ছে যে AS0 রেখা AS1 এ স্থান পরিবর্তন করবে ডানে, অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে দাম স্তর কমে যাবে। ফলে আমরা এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবারে আমরা দেখব যে আর্থিক নীতির কার্যকারিতা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা কি কি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার রাজস্ব নীতির পাশাপাশি তাহলে সংকোচনমূলক আর্থিক নীতি গ্রহণ করতে পারে এবং এর মূল লক্ষ্য কি? যে অর্থের যোগান কমিয়ে আনা। যোগান কমিয়ে আনলেই অর্থের যোগান কমালে বাজারে দামের স্তর কমে যাবে। তাহলে প্রথমত খোলা বাজার নীতি গ্রহণ করতে পারে। খোলা বাজার নীতিটা কি? যে খোলা বাজারে ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রয় করা যেতে পারে। এর ফলে নগদ অর্থ ব্যক্তি ও বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা হবে। এর ফলে সঞ্চয়পত্র ক্রেতা সাধারণের হাতে নগদ অর্থের পরিমাণ কমিয়ে দিবে। বাণিজ্যিক ব্যাংকে আমানত জমার পরিমাণ কমে এবং ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায়। বাজারে অর্থের যোগান কমে যায়। সেক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থের যোগান কমলে কি হয়? দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। তাহলে খোলা বাজার নীতি প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে সরকার এভাবে। এরপরে হলো ব্যাংক হার বৃদ্ধি। ব্যাংক হার হলো ঋণের পরিমাণ সংকোচনের জন্য তথা অর্থের যোগান কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা জানি যে তোমরা জানো ব্যাংক হার হলো যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে বাণিজ্যিক ব্যাংকগুলো যেই হারে ঋণ নিয়ে থাকে। তো ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলো তখন আর এভাবে ঋণ এত বেশি নিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক থেকে। ফলে সুদের হার অর্থাৎ সুদের হার বেড়ে যায়। ব্যাংক হার বৃদ্ধি করার অর্থ সুদের হার বৃদ্ধি করে দেয়া। সুদের হার বাড়লে কি হবে? ঋণের দাম বাড়ে, ঋণের পরিমাণ চাহিদা হ্রাস পায়, অর্থাৎ তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেওয়ার প্রবণতাটা কমে যায়। ফলে অর্থের যোগান হ্রাস পায় এবং দামের স্তর হ্রাস পায়।
এরপরে সংরক্ষণের হার বৃদ্ধি। ঋণ সংকোচনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার উপর সংরক্ষণের হার বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যে সংরক্ষণের হার বলতে যে অর্থটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, একটি অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলো একটি অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে, সেই হারটা যদি বাড়িয়ে দেওয়া যায়, এই নীতির মাধ্যমে অধীনে বাণিজ্যিক ব্যাংকের ঘরে তাহলে দৈনিক নগদ জমার একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই জমার হার বাড়ানো হলে কি হবে, বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থের পরিমাণটা কমে যাবে, ফলে ঋণদান ক্ষমতা কমে যাবে, তাদের ঋণের পরিমাণ কমে যাবে। ঋণের পরিমাণ কমলে বাজারে অর্থের যোগান কমে এবং দাম স্তর হ্রাস পায়। হলো মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা ও নতুন নোট প্রচলন না করা। মুদ্রাস্ফীতি যদি খুব বেশি দেখা দেয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বাজারে প্রচলিত কোনো বিশেষ মানের নোট সরকার অচল বা অবৈধ ঘোষণা করতে পারে। এই নীতির অধীনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানের নোট ব্যাংকে জমা দিতে না পারলে ওই নোট অচল বলে বিবেচিত হবে। এর ফলে অনেকে বেআইনি উপার্জনের টাকা বা কালো টাকা জমা দিতে পারে না। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট প্রচলন না করা, বরং পুরনো কিছু নোটের প্রচলন বন্ধ করে দিতে পারে। এর ফলে বাজারে অর্থের যোগান কমে যায়, ফলে দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। চিত্রভিত্তিক আমরা বিশ্লেষণে আমরা দেখি যে ED0 এবং AS0 রেখা E0 বিন্দুতে প্রথমত ভারসাম্য আসে, ফলে এখানে Q0 পরিমাণ উৎপাদন এবং দাম স্তর P0 নির্ধারিত হয়। তাহলে এই স্তরে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। এখন সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগের ফলে ED0 রেখা কি হবে, বাম দিকে স্থান পরিবর্তন করে ED1 হলো এবং নতুন ভারসাম্য বিন্দু আমরা পাচ্ছি এক্ষেত্রে E1, যেখানে উৎপাদন Q1 এবং দাম হলো P1 নির্ধারিত হয়েছে। এভাবে আর্থিক নীতির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি কাজ করতে পারে। এরপরে আমরা দেখব স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায় অর্থনীতিতে। স্ট্যাগফ্লেশন কি? অর্থনীতিতে যখন একই সাথে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি চলতে থাকলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে স্ট্যাগফ্লেশন বলে। এটি অর্থনীতির এমন এক অবস্থা যখন একদিকে কি হয়, উৎপাদন কমে এবং বেকারত্ব বাড়তে থাকে, আবার উৎপাদন ঘাটতির কারণে বাজারে দামি স্তরও বাড়তে থাকে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। কারণ আমরা জানি যে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সাথে একটা বিপরীত সম্পর্ক রয়েছে। মুদ্রাস্ফীতি বেশি হলে বেকারত্ব একটু কমে যায় এবং মুদ্রাস্ফীতি কম হলে বেকারত্ব বৃদ্ধি পায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেকারত্ব থাকে অর্থনীতিতে, আবার মুদ্রাস্ফীতিও থাকবে। একই সাথে যখন এই দুই অবস্থা বিরাজ করবে অর্থনীতিতে, তখন সেই অবস্থাটিকেই স্ট্যাগফ্লেশন বলে। আমরা একটু চিত্রভিত্তিক বিশ্লেষণে যাব। এখন স্ট্যাগফ্লেশনের চিত্রে হলো OX অক্ষে উৎপাদন এবং নিয়োগের পরিমাণ ধরা হয়েছে এবং Y অক্ষে দাম স্তর বিবেচনা করা হয়েছে। ED0 এবং AS0 রেখার সমতলস্থলে অর্থাৎ E0 বিন্দুতে প্রথম উৎপাদন ও নিয়োগের পরিমাণ Q0 এবং দাম স্তর আমরা পেয়ে যাচ্ছি P0। অর্থনৈতিক স্থবিরতার কারণে কিংবা ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান রেখা যদি AS0 থেকে AS1 এ স্থান পরিবর্তন করে, তাহলে কি হবে, উৎপাদন এবং নিয়োগের পরিমাণ Q0 থেকে Q1 এ হ্রাস পাবে। অর্থাৎ Q0 Q1 পরিমাণ কিন্তু বেকারত্ব দেখা দিবে। উৎপাদন কমে গেলে আবার দাম স্তর P0 থেকে P1 এ বৃদ্ধি পায়। অর্থাৎ অর্থনীতিতে একই সাথে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, যা স্ট্যাগফ্লেশন হিসেবে পরিচিত বা বিবেচিত। এবং স্ট্যাগফ্লেশনের কারণগুলো যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এখানে উপকরণের স্বল্পতা কারণে স্ট্যাগফ্লেশন হতে পারে, বা উপকরণের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, অবকাঠামোগত দুর্বলতা, তারপরে অবকাঠামো দুর্বলতা এছাড়া একচেটিয়া মুনাফা যদি থাকে, সুশাসনের অভাব, অর্থনীতি রাজনৈতিক স্থবিরতা,
হ্যাঁ, অর্থনীতিতে যদি এই ধরনের পরিস্থিতি থাকে তখন কি হয়, উৎপাদন ব্যয় বাড়ে, দাম স্তর বাড়ে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। আবার উৎপাদন ব্যয় বাড়ার কারণে উৎপাদন ও নিয়োগ কমে যায়, তখন আবার বেকারত্ব দেখা দেয়। অর্থাৎ অর্থনীতিতে একই সাথে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সহাবস্থান চলে, যেটা হলো স্ট্যাগফ্লেশন নামে পরিচিত। আচ্ছা, চিত্রের ব্যাখ্যা আমাদের চিত্রভিত্তিক ব্যাখ্যা আমাদের হয়ে গেল স্ট্যাগফ্লেশনের। এরপরে আমরা দেখব ফিলিপ রেখা কি, ফিলিপস কার্ভ। এগুলো তোমাদের অনেক সময় টিকা আসে, স্ট্যাগফ্লেশন বা ফিলিপ রেখা। যে রেখা বেকারত্ব এবং আর্থিক মজুরির মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে ফিলিপ রেখা বলে। ফিলিপ রেখা বলে। A.W.H. ফিলিপ তার নিবন্ধে উল্লেখ করেন যে অর্থনীতিতে বেকারত্ব বিরোধী ব্যবস্থা গ্রহণ করলে, অর্থনীতিতে যখন বেকারত্ব থাকে তখন বেকারত্বের হ্রাস করার জন্য সরকার কিছু নীতি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বেকারত্ব কমে ঠিকই, কিন্তু আর্থিক মজুরির হার আবার বৃদ্ধি পায়। কেন আর্থিক মজুরির হার বাড়ে? কারণ বেকারত্ব কমলে শ্রমবাজারে শ্রমের চাহিদা বাড়ে, আবার শ্রমের যোগানের কিন্তু ঘাটতি দেখা দেয় তখন। এর ফলে শ্রমবাজারে আর্থিক মজুরির হার বৃদ্ধি পায়। আবার আর্থিক মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয় বাড়ে, দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে আবার মুদ্রাস্ফীতির হার বেড়ে যায়। সেজন্য বলা যায় যে অর্থনীতিতে বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতির হার বাড়ে, আবার বেকারত্বের হার যদি বাড়ে তাহলে মুদ্রাস্ফীতির হার কমে যায়। এক্ষেত্রে যে বেকারত্ব কমানোর জন্য অর্থাৎ কর্মসংস্থান বাড়ানোর জন্য কিন্তু সম্প্রসারণমূলক রাজস্ব নীতি ও আর্থিক নীতি গ্রহণ করলে অর্থনীতিতে আবার সামরিক চাহিদা বাড়ে। অর্থাৎ এই যে বেকারত্ব যে কমানোর জন্য সরকার নীতি গ্রহণ করে বিভিন্ন, সেখান থেকেই মূলত এই সমস্যাটি তৈরি হয়। সামগ্রিক চাহিদা বাড়লে কি হয়, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে, অর্থাৎ বেকারত্ব কমে যায়। কিন্তু একই সাথে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তরও বৃদ্ধি পায়, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার বাড়ে। আবার মুদ্রাস্ফীতি কমানোর জন্য যদি সংকোচনমূলক রাজস্ব আর্থিক নীতি গ্রহণ করলে কি হয়, অর্থনীতিতে সামগ্রিক চাহিদা কমে, দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতির হার কমে। কিন্তু একই সাথে সামগ্রিক চাহিদা কমার জন্য বিনিয়োগ এবং কর্মসংস্থান কিন্তু হ্রাস পায়, অর্থাৎ বেকারত্বের হার বৃদ্ধি পায়। এখন আমরা একটু চিত্রভিত্তিক একটু বিশ্লেষণে যাই, চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারি। ফিলিপ রেখা চিত্রটি তোমরা লক্ষ্য করো যে লম্ব অক্ষে এখানে মুদ্রাস্ফীতির হার দেখানো হয়েছে, আর ভূমি অক্ষে হলো বেকারত্বের হার। এক্ষেত্রে দেখা যায় যে বেকারত্বের হার কিন্তু একটি বিপরীত সম্পর্ক তোমরা দেখতে পাচ্ছ। যদি মুদ্রাস্ফীতির হারটা কমে, তাহলে বেকারত্ব যদি আমরা কমাতে চাই তাহলে মুদ্রাস্ফীতির হারটা বেড়ে যাচ্ছে অর্থনীতিতে। আর যদি বেকারত্বের হার আমরা কমাতে চাই, মুদ্রাস্ফীতির হার বাড়বে, এবং বেকারত্বের হার বাড়লে মুদ্রাস্ফীতির হার কমে যায়। ফলে আমরা একটি বিপরীতমুখী ঋণাত্মক একটি রেখা পাই, ফিলিপ রেখা। তাহলে ফিলিপ রেখার মাধ্যমে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি মুদ্রাস্ফীতির হার এবং বেকারত্বের হারের মধ্যে। এটি অনেক সময় তোমাদের পরীক্ষায় টিকা হিসেবে আসে। তাহলে এখানে আমরা আলোচনা শেষ করলাম। আজকের বুক রেফারেন্স রয়েছে কিছু, বইয়ের নাম রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স এর বই, কিছু ইংরেজি বইও আছে, আবার বাংলা বইও আছে। তোমরা সবগুলো বই দেখতে পারো, পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা নিতে পারো বইগুলোর। ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোমাদের।